ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে শুধু কি অভিনেত্রী এক্ষুনি, মানে এখন এখন বলা যায় অভিনেত্রী? একদম এখনো শুধু তো কি না মানে বললাম, পেশায় তো অভিনেত্রী, হ্যাঁ একদম একদম। অভিনেত্রী বটেই, কারণ এই ডিসেম্বরে আমার মনে হয় 25 বছর হবে ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমি খুব আগে আর্লি শুরু করেছি। আমার কর্মজীবন 91 থেকেই শুরু হয়েছিল, আমার প্রথম ধারাবাহিক। কাজেই আমার কাছে খুব স্পেশাল। আর এই সত্তাটা, অভিনেত্রী সত্তা, মানে যেটা থেকে আমার জীবিকা, আমার পরিচিতি, ঠিক। মানুষ চেনে, সেটাকে আমি আগেই রাখবো। একদম। পুতুল টিটিপিতে তো মানে তোমার একটা দারুণ একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, ভিলেন। তো সেটা কতটা এনজয় করছো সবার আগে বলো, সেটা বলো। কাজটা যখন আমার কাছে এসেছিল তখন আমি একটু খালি ছিলাম আর কি, মানে খালি ছিলাম বলতে অনুরাগের ছোঁয়া তার আগে করি, এটা ভীষণ আমার মনে হয় পপুলার একটা সিরিয়াল, সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকজন চেনে। এই চরিত্রটা করেছি, তারপরে আমার মনে হলো যে যেহেতু লিপ হচ্ছে, আমি একটু অন্য কোনো কাজ করব। বহুদিন অন্য অন্য চ্যানেলে কাজ করা হয়নি, কাজেই যখন এই অফারটা এলো, আর চেনা পরিচিতির গণ্ডি থেকেই অফারটা এসেছিল বলে আমি ডিসেম্বর মাসে একটা তখন ভূতপূর্ব বলে একটি ছবি করছিলাম, তখন এই প্রজেক্টটাতে হ্যাঁ বলি। বেশ। আর ভূতপূর্ব তো দারুণ সাড়া পেরেছে মানুষের মনে। ওটাও তো একটা বিশাল এক্সপেরিয়েন্স, মানে ওরম ধরনের একটা চরিত্র, তো সেটা কতটা এনজয় করলে? ওটাই তো মজা আমাদের অভিনয়ের, যে জীবনটায় যাপন করছি আমি, সেখানে বলতে গেলে আমার দ্বিতীয় পরিবার হচ্ছে আমার ইন্ডাস্ট্রি, যেখানে আমি কাজ করি। এখানকার মানুষজনরা ইকুয়ালি আমার কাছে পরিবারের মতো। কাজেই এই যে সারা ফেলছে যে বলছো বিষয়টা, ভূতপূর্বর বিষয়ে যখন তুমি বললে, তো আমি বলতে বাধ্য হব যে চরিত্রটা ভাগ্য করে পেয়েছিলাম। সেটা এসেছিল, লোকে আমাকে ভেবেছিল, মানে ডিরেক্টর দু আমাকে ভেবেছিল, কারণ তারা একটি বিখ্যাত চরিত্র দেখেছিল আমার, সেটাও টেলিভিশনের। বেহুলাতে সনকা বলে একটি ক্যারেক্টার আমি করি। তারপরে তারা মনে হয়েছিল যে যে বডি স্কেপিং এ ওরা প্ল্যান করছে, সেটার মধ্যে হয়তো আমাকে মানাবে। তারপরে দর্শকের ভালো লাগা সবকিছু নিয়ে যতটুকু মানে সমালোচনা শুনছি, সেটা ভালোর দিকে, ভালো লাগছে। আর এখন কিন্তু আবার পুতুল ফিরে আসা, টিটিপির এই ভিলেন ব্যাপারটাও ভালো লাগছে, একদম। কারণ এখানে আসলে কি বলতো, এই সমাজের কথা বলা হয় তো। আর এখানে আমাদের টেলিভিশনে যে আম, মানে পুতুল যে নাম ভূমিকায় আছে, সে একজন মানে লড়াকু মেয়ে। তো সেই বিষয়ে দিয়ে একটা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে। আর দেখো, যে আমরা জানি না কেন এটা বলা হয়, আমাদের বহু বছর ধরে একটা প্রচলিত কথা আছে যে মেয়েরা মেয়েদের শত্রু। তো এখানে আমি সেই শত্রুর ভূমিকা পালন করছি, একটি বাচ্চা মেয়ের উপরে অত্যাচার করছি। সেটা আমার কি করার আছে, এটা চরিত্র এসেছে, সেটাকে আমাকে যত ভাবে আমাকে তারা রসদ যোগাতে পারবে ডায়লগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে, সেই থেকে কাজ করছি। স্বাভাবিক, তুমি তো আর নিজে থেকে এটাকে সমর্থন করছো না, এটা তো সবাই জানে, হ্যাঁ, দর্শক কিন্তু জানে, এটা সবাই হয়ে জানে। আসে যেহেতু, আর তারপরে তো ওই ভিলেন আর হিরোর মধ্যে জয়টা তো সেখানেই হয় না, যে যে হিরো এখানে মূল চরিত্রে হিরো হচ্ছে পুতুল, আর কমলিকা হচ্ছে দ্য ভিলেন, অসুর আর মা দুর্গার কাজ এখানে চলছে, এখানে এখানে মহিলা অসুর। তো এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক খবর, আমাদের রূপাঞ্জনা আবার কিন্তু ফিরেছে পুরনো বাড়িতে। তো পুরনো বাড়িতে ফেরা কেন? 2019-এ চলে যাওয়া, আবার ফেরত আসা, সেটা স্বাভাবিক হতেই পারে, কেননা নিজের দল নিজে চুজ করো, নিজে সংবিধানেই বলা রয়েছে। ফিরে আসা কেন? অনেকেই হয়তো জানে না যে আহ, একটা দলের একটা নির্দিষ্ট নির্দিষ্ট মেয়াদ থাকে সেই দলের কর্মীদের জন্য, 5 বছর। তো আমার রেজিস্ট্রেশনটা ওই আবার রিনিউ করাতে ইচ্ছে হলো না। তার কারণ অনেক মানে তার মানে পেছনে প্রচুর কারণ আছে, সেটা আমি একদিনে, মানে আজকে গেছি কালকে চলে এসেছি সেরকম তো নয়। আমি দীর্ঘদিন থেকেছি, বুঝেছি, দেখেছি বেশি, শুনেছি, জানার চেষ্টা করেছি, তারপরে এসেছি। এ এই যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসা, যদি সেক্ষেত্রে বলা যায়, যদি তোমরা ধরে নাও যে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন 2011-তে ক্ষমতায় এলেন, তখন 2007 থেকে যেহেতু তার, মানে আমি যেভাবে গড়ে উঠেছি ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে, তাদের সাথে যখন তাদের সাথে আমাদের হ্যান্ড হোল্ডিং হলো,
যখন টেকনিশিয়ান তখন বেসরকারীকরণ হয়ে যাচ্ছিল, সেখান থেকে সরকারের, আমরা সেই আন্দোলনেও গেছি, মানে সেই আন্দোলনে আমরা ধর্মতলায় গিয়েও বসেছি। আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম থেকে তিনি যখন তার চেয়ারম্যান সৌমিত্র জেঠুর সাথেও গিয়ে বসেছি, আমরা একই ধর্ণা মঞ্চে বসেছি যাতে আমাদের স্টুডিওগুলো প্রাইভেটাইজেশন না হয়। সে নানান নানান মানে আন্দোলনের, যদি বলো আন্দোলন ইন্ডাস্ট্রিগত দিক থেকে আন্দোলন, তার মধ্যে তো ছিলাম। আমাদের তখন কিছু, এখন তো তবু এসি টেসি দেখছি আমরা, রুম টুমে ফ্লোরে এসি হয়েছে, তো এটা তো অনেক বছরের একটা ডেভেলপমেন্টের মাধ্যমে হয়েছে, তার আগে এগুলো তো ছিল না। এবার এই যে ঘরে ফেরাটা যদি বলো, এটা আমার জায়গা, এটা আমার জায়গা মানে হচ্ছে আমি এইখানকার পশ্চিমবঙ্গের মেয়ে, এখানে বড় হয়েছি, আম, আহ, একদম সাউথ কলকাতার মেয়ে, আর এটা আমার ঘর, এটা আমার ঘর। এবার মুখ্যমন্ত্রীরও এটা ঘর, এইটা এইটা পশ্চিমবঙ্গটা সংসার তার কাছে। তিনি যেভাবে কাজ করেন তাতে তো তাই মনে হয়। আহ, আমার টিএমসির সাথে যোগসূত্র হচ্ছে আজকের কথায় নয়, অনেক বছর আগে ফিরে যেতে হবে তাহলে, 2007, 8, 9-এর জায়গা থেকে, যখন ভীষণ নাম করেছিল একটি সিরিয়াল বেহুলা, তাতে আমি সনকা করি। আম, মাননীয়ার আম, মাননীয়ার মা তখন দেখতেন। আর একটা কোথায় কোনো অনুষ্ঠানে আমাকে খুব নিজে থেকে এসেই খুব বলেছিলেন যে তুমি ভীষণ ভালো অভিনয় করো, বেঁচে থাকো। এইটুকুই যথেষ্ট ছিল আমার মনে হয়, যে ভেতর থেকে কোনো আশীর্বাদ পাওয়া, সেটা যথেষ্ট। তারপরে তো আর সেভাবে আমরা যখন কাজ করেছি তখন ক্ষমতায় তিনি এসেছেন, তিনি আমাকে মনে রেখেছেন, এটাই যথেষ্ট আমার কাছে। আম, আর অনেক মানে 4-5 বছর বিভিন্ন জায়গায় ছিলাম, যেহেতু ইন্ডাস্ট্রির অনেকগুলো উইং আছে, সেগুলোর মধ্যে যেরকম আর্টিস্ট ফোরাম একটা উইং ছিল, সেখানে আমি কাজ করেছি। সেখানে কাজ করার অভিজ্ঞতায় বুঝেছি যে আর্টিস্টদের কি কি, শিল্পীদের কি কি সমস্যা, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি কি কি সমস্যা, ছবির ক্ষেত্রে অনেক সমস্যার কথা শুনেছি আমরা, সেই আদান প্রদান হয়েছে বড়দের সাথে। এবার সেই করতে করতে, এই হ্যান্ড হোল্ডিংটা করতে করতে কোথাও যেন তার সাথে আরো বেশি যোগাযোগ হয়ে যায়। এবং শুধু তার নয়, আমাদের প্রজন্মের অনেক মানুষজনরা আছে যারা তার কাছে। এবার কাছের বলতে গেলে মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য যে, তার জন্য যে ওই যাকে বলে কি বলে যেন তৈলমর্ধন করতে হবে, সেটা নয়। সেটা একটা মিউচুয়াল রেসপেক্ট থেকে হয় আমার মনে হয়, যে আপনি ভালো কাজ করছেন, আপনার জায়গায় ভালো কাজ করছেন, আপনার পরিচিতি কোথাও তার, মানে তাকেও হয়তো অ্যাট্রাক্ট করেছে, যে আপনার কাজটা হয়তো তাকে ছুঁয়েছে, তাই জন্যই। হয়তো একজন টেলিভিশন অ্যাক্টর একজন ইন্ডাস্ট্রির সাথে কি করে হয়, মানে মেলবন্ধনটা কি করে হয়, সেটা তো তাহলে বলতে গেলে তাহলে শিল্প সাহিত্য এই পুরো এই জগৎটাকেই, তাহলে নিউজের জগতের কোনো মূল্য নেই, তাই না? তো এটা তো একটা নিজস্ব একটা হ্যান্ড হোল্ডিং এর মাধ্যমে হয়, যে একটা সরকার যখন গড়ে উঠছে, তার সার্বিক উন্নয়ন কি হচ্ছে, সব জায়গায় কি কি উন্নয়ন হচ্ছে, সব সেক্টরেই তাই। দেখেছিলাম মাননীয়াকে দেখেছিলাম তখন ওরকম লিডার বাংলার বুকে, ওরকম বাঘিনীকে দেখতে পাওয়া চাক্ষুষ, আমার মনে হয় যে অনেকেই হয়তো দেখেছিলেন কিভাবে বামফ্রন্ট সরকারের 36 বছরের আহ, যা চলেছে, তারপরে মানে যিনি কাজ করতে এসেছিলেন তিনি কেন কাজ করতে পারেননি জানি না, হয়তো বয়সের তাগিদে, আরো আনুষাঙ্গিক হয়তো তাদের পার্টিগত প্রবলেমের জন্যই, বা এটা তো হয় পার্টির মধ্যে, 99% পলিটিক্স তো ওখানেই চলে, সেটা করতে গিয়ে হয়তো তিনি হয়তো সৎভাবে বলতে পারেননি। আর মমতা ব্যানার্জি তখন সত্যিকারের আহ জননেত্রী হয়ে উঠেছিলেন, নয়তো ওরকম সুনামি আসতো না 2011-তে, এটা আমার চোখের সামনে দেখা। 93-তে আমি খুব ছোট ছিলাম তখন, যখন মহাকরণ থেকে তাকে বার করে দেওয়া হয়। আর এই যে শহীদ দিবস 21শে জুলাই, যে মঞ্চে আমরা তর্পণ মঞ্চে, আগে আমি গেছিলাম মনে করুন 2011, 12, 13, 14 অব্দি গেছিলাম, 15 থেকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিভাজন তৈরি হয়। আর সেই বিভাজনের মধ্যে বুঝতে পারি যে অনেক অসন্তোষ হচ্ছে কিছু ব্যাপার নিয়ে, প্রচুর বাইরের প্রডিউসার্সরা এসেছিল, যারা টাকা পয়সা দিত না, সেটা নিয়ে একটা আন্দোলন হয়। তখন কিন্তু আমরা বারবারই আমরা মাননীয়ার দ্বারস্থ হয়েছি, কারণ সেই জায়গা থেকে আমরা মনে হয়েছিল যে আমাদের ফেডারেশন দিক থেকে বা আর্টিস্ট দিক থেকে সবার মধ্যে কোথাও একটা যেন কাজ, কাজের টাকা দেরি করে পাওয়া ইত্যাদি ইত্যাদি চলছিল। এটা একটা আন্দোলন হয়েছিল, তারপর আস্তে আস্তে সময় সবকিছু যেরকম ঠিক করে দেয় সেরকমই হয়েছে। এবার আমাদের তো ওভারঅল একটা গ্রোথ দরকার। ওভারঅল গ্রোথ মানে হচ্ছে যে আমাদের
এই যে ইন্ডাস্ট্রি যে আরো এখানে যাতে পড়তে পারে মানুষ, যাতে অভিনয় নিয়ে পড়তে পারে বা আরো দিকগুলো যেগুলো এইগুলো ভোকেশনাল স্টাডিজ গুলো নিয়ে যদি পড়া যায়, তাহলে তো একটা দিক খুলবে, অনেকগুলো দিক খুলে যাবে। কারণ আজকে আর ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং লয়ার বা পুলিশের মধ্যে তো আর সীমাবদ্ধ নেই, ব্যাপারটা ছড়িয়ে গেছে ওয়ার্ল্ডে। হুম মানে পুরো বিশ্বব্যাপী অনেক কিছু চলে এসেছে, যেখানে মানুষ এআই নিয়ে এখন কাজ করছে, আরো হুম অনেক কিছু নিয়ে কাজ করছে। একদম এআই নিয়ে বা এই ধরনের মাল্টিমিডিয়া নিয়ে, আরো মাল্টিমিডিয়া তো প্রচুর উন্নত হয়ে হুম গেছে। সেখানে কম্পিউটারই তো আমি পেয়েছি কম্পিউটার ক্লাস 5 থেকে। আই ওয়াজ লাকি। সেটা একটা আমলে পেয়েছিলাম, ভাগ্যিস সেই লিডার ভেবেছিলেন বলেই আমাদেরকে কম্পিউটার এডুকেশন দিয়েছিলেন। হুম তো ভালো লিডারের সঙ্গে থাকার একটা গুণ আছে, তাই না? ভালো লিডার, এই সময় ভালো লিডার হিসেবে মমতা ব্যানার্জি আমার মনে হয় আম অপ্রতিদ্বন্দ্বী। কাজেই আগে আ এই যেখানে যে পার্টিতে ছিলাম, সেখানে আমি বুঝেছি, জেনেছি, আ বোঝার চেষ্টা করেছি বেশি। যে কি আ তারা কিসে বিশ্বাসী, পশ্চিমবঙ্গকে কত ভালো করে চেনে কিনা। আর এই যে ধর্মের বিভাজনের রাজনীতির হুম মধ্যে পা দেওয়া, আমার মনে হয় মূর্খরাই পা দেবে। আ সেটা যত বেশি সেই ফ্যানাটিজম টা চলে আসবে ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় যে খুব ক্ষতিকারক একটি বিষয়। মুখ্যমন্ত্রী কি বললেন তুমি যখন ফিরছো শুনে? আম যেহেতু ওই দলের ২-৩ জনের সাথে আমার কথা হয়েছিল হুম তার আগে। আর আমাকে আমন্ত্রণ যখন জানানো হয়, এটা কিন্তু আমি আরেকবার বলব, শিল্পী হিসেবে আমি যেহেতু অভিনয়ের জগতে হ্যাঁ হ্যাঁ আ একটু চেনা পরিচিত নাম, তাই জন্য হয়তো আমি বহুবার মানে সেই দলে আ মানে দল মানে যদি তুমি দেখো যে তুমি তখন চাপা খেতে পারো। বিজেপিতে ছিলাম যখন, তবুও আমি ওরকমভাবে ঘনিষ্ঠ কোনোভাবে আ ছিলাম না। হুম হুম ছিলাম না, কারণ আমার নীতিগত দিক থেকে আমার কিছু অসুবিধে মনে হয়েছিল যে তাদের সাথে কন্টিনিউ করার মতন। আর অনেক ইনসিডেন্টস হয়েছিল যেটা আমাকে দুবার ভাবতে সাহায্য করেছিল। এবার আ যেখানে আমি আটকে গেলাম, সেই আমাকে দেখে কিভাবে রিঅ্যাক্ট করলো। এর আগেও কিন্তু বহুবার এমন আম আমার মনে হয় যে আ দুর্গাপুজোর পরে বিজয় সম্মেলনীতে দেখা হয়েছে। আমার ২০২১ এই দেখা হয়েছিল। তারপরে উনি কিন্তু নিয়মিত আমাদেরকে আম এই যে আমি জানি না কেন আমাদের শিল্পী জগতে লোকে হয়তো ভালো হুম বলে, সেটা খুব খারাপ লাগে শুনতে। এটা পরিবারের মতন ভাবে, হুম তাই জন্য হয়তো আত্মীয়স্বজনের আমরা যেমন জামাকাপড়ের বিনিময় করি, একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন অফ ইউর ওয়ার্ক, সেটা একটা শাড়ি দিয়ে হয়তো বোঝালেন বা একটা কিছু দিয়ে বোঝালেন। সেটা নিয়েও সমালোচনা হয় এখানে। মানুষ তো জাজ খুব হুম হয়। হুম হুম তো সেটা আমি আগে পেয়েছি। নতুন করে পাওয়ার মানে একটা শাড়ির জন্য নিশ্চয়ই কেউ হুম এটুকু যারা ভাবে তারা ভাবে। যারা সেটা নিয়ে ট্রোল করতে ভালোবাসে তারা ট্রোল করবে। আমার যখন আমন্ত্রণ এলো, আমি আ আমার ভালো লাগলো। কারণ আমার কাছে অনেকগুলো ইনভিটেশন আসে বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় যাওয়া যেতে পারে না। আর ২১শে জুলাইয়ের মঞ্চটা একদম আলাদা মঞ্চ। সেই মঞ্চে থাকার একটা আলাদা আমার মনে হয় সেই গরিমাকে মানে সম্মান করা, হুম যার জন্য সেই মঞ্চ তৈরি। হুম আম সেই গরিমা যাতে অক্ষত থাকে, আমার নিজের মনে হলো যে এইখানে আমি অত বড় কেউ হয়ে যাইনি যে আমি আমাদের যিনি চিফ মিনিস্টার তিনি বলেছেন যখন আসতে, আমি বলেছি মানে সেটা জাস্ট একটা ইনভিটেশন এর মারফত বলেছে তুমি এসো। এটা যখন বলেছিল আমার মনে হলো যে আমার যাওয়া উচিত। আমি তাই গেছি। যে সময় দল ছেড়ে চলে যাওয়া। প্রণাম করেছিলাম, যেটা আচ্ছা তোমার লাস্ট কথা যে প্রণাম করেছিলাম। আচ্ছা আমার আচ্ছা যখনই শেষে দেখা হয় প্রণাম করি। এর আগে একটি সম্মান পেয়েছিলাম, সেখানে আমার ছেলের সাথেও আমি পুরস্কার নিতে হ্যাঁ গিয়ে আমি আমার ছেলেও ছবিটা জড়িয়ে দেখেছি। ধরেছিল। হ্যাঁ। তো এটা মানে মানে তিনি আমাকে চেনেন। আ অচেনা নয়। না সেটা তো জানি, সেটা আমরা মানে জানি, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যখন তোমার ছেড়ে চলে যাওয়া সেই সময়কার পরিস্থিতি দলের আর আজকে যখন ফেরত আসছো সেই সময়কার দল কোনো পার্থক্য মানে হ্যাঁ, পার্থক্য পার্থক্য কি আছে। দেখতে পাচ্ছো? হ্যাঁ। আম আগে আমি দলের সেভাবে অভ্যন্তরীণ রাজনীতির হুম আমি কথা বলছি না যে ভেতরে কি হুম একদম ঢুকে গিয়ে, কারণ সেটার সাথে আমার কোনো পার্টিসিপেশন হুম ছিল না। আমি যা দেখেছি, আমাকে যতটুকু দেখতে বলা হয়েছিল, আমি যেরকম আর্টিস্ট ফোরামের সঙ্গে ছিলাম, হুম যেরকম টেলি একাডেমিতে ছিলাম, সেরকম আ কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সাথেও টুকটাক সেমিনারের মাধ্যমে আমরা কাজ করেছিলাম। হুম মানে হুম যারা কাজ করতে ভালোবাসে, যারা ছবি আমি মানে
ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যদি কথা বলা হয় সেটার ইতিহাস আছে। হুম হুম। তো সেটার সাথে কেন যুক্ত হব না? কারণ সেটা না হওয়ার তো কোনো কারণ নেই। না। আর সেটাতে অনেক কাজ শেখা যায়। আ সেটা নিজের কাজের এবং কি বলবো? আত্মতৃপ্তির কথা। এবার আগে যা দেখেছি আর এখন যা দেখছি, আমার মনে হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আম এখন একটা সর্বভারতীয় দলের স্তরে মানে দলের সেই দল রীতিমতন চ্যালেঞ্জ ছুড়তে পারে সেরকম একটা জায়গায় হুম। চলে গেছে তার নেতৃত্ব থেকে। আর অনেক মানুষ আমার মনে হয় যে আম মানে দলগত দিক থেকে যা আমরা দেখছি, যেটার আমাদের পারসেপশন তৈরি হচ্ছে টিভির মাধ্যমে বা সংবাদের মাধ্যমে, হুম হুম সমাজ মাধ্যমেও হয়েছে কিছু পারসেপশন সেরকম হুম। মানুষের তৈরি হয় সেরকমই। আ দেখে আমার মনে হয় যে এখন দল খুব ভালো জায়গায় আছে। খুব ভালো জায়গায় আছে। আ সেটা সেটা দলের জন্যই ভালো, দলের মানুষের জন্য ভালো। আমি তো মানে এমন কেউ নই। কিন্তু অ যারা আসল কর্মীরা, যে মানুষগুলো মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে হুম নিজেদের সবকিছু হয়তো মানে বলে না বাজি ধরে জীবনে। হুম। আ সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন। কারণ মাননীয়ার এখন যা তিনি যে জায়গায় আছেন তাকে নানানভাবে হয়তো অ্যাটাক করা হয়েছে। নানানভাবে এতগুলো বছর আমি দেখেছি তো, আমরা সবাই দেখেছি সবকিছু। আমাদের বাংলার বুকেই হয়তো এই ধরনের অরাজনৈতিক কথা, আ আলটপক কথা বেশি বলা হয়। হুম। মহিলাদেরকে বেশি অ্যাটাক করা হয়। সেটা আমার মনে হয় যে সেটা কালচারাল গত দিক থেকে একটা আমাদের অক্ষমতা যে আমরা কেন ওভারকাম করতে পারছি না। তোমাকে কিন্তু নানা সময়ে যে সমস্ত দুর্নীতির আমরা মানে সাক্ষী থেকেছি এতদিন ধরে, নানা সময় তুমি কিন্তু মতামত জ্ঞাপন করছো নিজের মতামত, মানে আমার সঙ্গে কথাতেও তুমি বলেছো নানা রকম। তো যখন তুমি ফেরত আসছো তখন কোথাও গিয়ে মাথায় কাজ দুর্নীতির করেনি কথা কিছু? মানে যদি বলো যে দুর্নীতির কথা, হুম যেই হুম। দুর্নীতির কথার মধ্যে স্পেসিফিক কিছু মানুষ ইনভলভড, রাইট। হ্যাঁ? যখন দেখছি দুর্নীতির মতন, হুম হুম হুম। সেটা না বলার তো কিছু নেই। ঠিক তাই। সেটা হুম আমার আমার মনে আছে যে যখন শিল্পীদের নিয়ে রোগড়ে দেওয়ার কথা আম আম হুম বিরোধী দলের হুম। প্রধান নেতা বলেছিলেন, তখন আমি বলেছিলাম। বলেছো, হ্যাঁ আমার ঠিক। মনে হয় এই পুরো ফ্র্যাটার্নিটির মধ্যে আ আমি বলেছিলাম, আমার সাথে আরো ৫-৬ জন বলেছিল। হুম মানে হুম তারাও হুম বলেছিল, হুম আমরাও বলেছিলাম, আমাদের কয়েকজন বলেছিলাম। হুম। তো সেই জায়গা থেকে সেটা না বলার তো কিছু নেই। এবার যুগ আরো অনেক কিছু জানার প্রয়োজন আছে। যে বলে দেওয়ার আগে দুম করে বলে দিলাম কিছুই আ আগে পরে জানলাম না। যারা অ্যাসোসিয়েটেড ছিল যে কথাগুলো বলেছিলাম, আমার মনে হয় যে আমার সবকটা আমার বোধহয় যত বক্তব্য আছে সবকিছু আমার সমাজ মাধ্যমেই আছে। হুম। সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখতে পাওয়া যাবে যে আমি কি বলেছি, কি বলিনি। দিদির কাছে প্রত্যাশা এই মুহূর্তে, আমি রাজ্য নিয়ে বলছি। আমি রাজ্য নিয়েই বলব। একদমই তাই, রাজ্য নিয়ে তাছাড়া কি? এইজন্যই বলব আম কারণ দেশ নিয়ে বলার মতন জায়গায় আমরা কেউই নেই। হুম আর রাজ্যের মধ্যে দিদিকে অনুরোধ, এইটুকুই করব যে আমাদের এখানে জব এমপ্লয়মেন্ট এর যা হুম অবস্থা, হুম সেখানে উনি যেই ধরনের পরিকল্পনা হুম ভেবেছেন, আ সত্যি তাতে হুম যদি আমরা কাজ করতে পারি, সত্যি তাতে যদি কাজ হয় আর কর্মসংস্থান বাড়ানো, সেটাই তো আল্টিমেট জায়গা যে মানুষকে মানে আ যদি আমরা কাজ না দিতে পারি, আমরা কারোর কাজ কেড়ে নিতে পারি না, মোদ্দা কথা। হুম সংবিধান তো তাই হুম বলে। হুম হুম। তো এখানকার মানুষ যেন বাইরে না যায়, এখানকার মানুষ যেন এখানেই থাকে। আর তারা যেন ভালোভাবে থাকে। আর সবথেকে বড় কথা, আ যে দল আম আ সন্ত্রাস বা যে দল ধর্মের ওপর হুম। মানুষের মানে মানুষকে আ কি বলবো আরকি? ধর্মকে নিয়েই মানুষকে সুড়সুড়ি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করে, সেটা কোনো রাজনীতি নয়। ধর্মের বিভাজন ইত্যাদি, ইত্যাদি আমাদের এখানে কতজন ভোটার্স আছে, কি আছে না আছে সেটা সবার কাছে সবকিছুই জানা আছে। আর আমি অনুরোধ এইটুকুই করতে পারি যে আগামী দিনে ২০২৬ তো একটা বড় জায়গা। সেখানে ২০২৬ এ আমরা মমতা ব্যানার্জিকেই দেখতে চাই সিএম হিসেবে। আ জনমত শেষ কথা। একদম একদম। ভোটিং শেষ কথা। আ কাজেই ঠিকঠাক ক্যান্ডিডেট যদি তারা নির্বাচন করতে পারে আর তারা যদি
সব থেকে বড় কথা জানো তো, এখানে আমাদের যে মানে ভরসা করার মতন ফেস, ভরসা করার মতন ফেস, সেটা খুব দরকার, সেটা অভাব হয়ে গেছে। রিসাফলিং যেন দুটো পার্টিতেই হয়। আমি তো বলবো রিসাফলিং হয়ে ভালো মানুষরা আসুক, কাজ করার সুযোগ পাক। আর সেখানে কাজ যদি না করতে পারে, যে কাজ করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে পারছে না ইত্যাদি। আমার ক্ষেত্রে আমাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এরকম দলে যাওয়ার পরে, অন্য দলে যাওয়ার পরে তোমার কি কাজ করতে অভাব হয়েছে কিনা। আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমার মাধ্যমে, নবনীতাদি, যে কাজ কিন্তু নিজেকে খুঁজে নিতে হয়। কেউ কিন্তু মানে আইডল বসে থাকে না, তাই না? সকাল থেকে উঠেই কিন্তু একজন মানুষের জীবনে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। সংসারের কাজ থেকে আরম্ভ করে, যার মনে করো সন্তান আছে, যার পরিবার আছে, সে অনেক রেসপন্সিবিলিটিতে মানুষ জর্জরিত। সেই জায়গা থেকে সবকিছুই একটা কাজের জায়গায় পড়ে, সবকিছু ভালো কাজের জায়গায় পড়ে। সকাল থেকে কটা ভালো কাজ করলাম সেটা ইম্পর্টেন্ট। আর নিজের কাজ করার জায়গাও তৈরি করতে হবে, নিজের ভালো কাজ দেখিয়ে, প্রমাণ করে, সেই যোগ্যতা দিয়ে। আর তাতে কম বেশি কে খরগোশ হলো আর কে কচ্ছপ হলো সেটা সময় বলে। আমাকে একটা ইন্টারভিউতে রুদ্রদা বলেছেন, রুদ্রনীল ঘোষ বলেছেন যে যাদেরকে মঞ্চে দেখতে পেলাম, যারা বিজেপিতে ছিলেন, যেমন তোমার নাম এসছে, শ্রাবন্তীর নাম এসছে, রিমঝিমের নাম এসছে, এরা কেউ আসলে তৃণমূলকে ভোট দেবে না, কেননা এরা দুর্নীতিতে একেবারে বিশ্বাস করে না, এরা যথেষ্ট ভালো, এরা কাজ বাঁচাতে, যেহেতু এই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে অনির্বাণ রীতিমতো কাজ পাচ্ছে না, বা যাই হোক, ওটা একটা অন্য প্রসঙ্গ। তো আমি এই প্রসঙ্গটাও কথা বলতে চাই। বলো। অনির্বাণকে দিয়ে শুরু করি তাহলে। আমার মনে আছে KIFF এর সময় অনির্বাণকে একবার ফোন করেছিলাম যে তুমি এখানে এসো, মঞ্চে বক্তব্য রাখো। তখন বলেছিল যে আমার ইংরেজিটা ভালো না। আচ্ছা, তোমাকে তো ইংরেজিতে কেউ বলতে বলা হয়নি, তুমি তো বাংলাতেই বলবে। কিন্তু তখন আরো দুজন, ও তখন পরিচালক নয়, ও কিন্তু তখন অভিনেতাই শুধু, নাট্যশিল্পী থেকে, নাট্যকর্মী থেকে অভিনেতা হয়েছে। সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো, 25 বছরের মধ্যে এমনও সময় গেছে অনেক মানুষের আমাদের জীবনে, যাদের 1 বছর কাজ ছিল না। তখন কিন্তু কোনো গভর্নমেন্টের ইয়ে ছিল না। আমি বলছি 2010-এর আগের কথা, কাজ ছিল না। 2010-এর পর থেকে, 2011 থেকে 25-এর মধ্যে ইন্ডাস্ট্রিরই কি খুব উন্নয়ন হয়েছে, সেটা তো ইম্পর্টেন্ট। তার আগেও কিন্তু উন্নয়ন ছিল না, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এইটুকুনি কাজ হতো। এখন যে উন্নয়নগুলো হয়েছে, সেগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের পুরো হাতে করে তৈরি করা উন্নয়ন। যে আমরা এই যে একসাথে থেকে একটা ইন্ডাস্ট্রি, এতগুলো যেখানে টেকনিশিয়ানসরা কাজ করেন, এখানে এত শিল্পীরা কাজ করেন, ইচ্ছে তো হতেই পারে আমি শিল্পী হব বলে, সবার তো নথিভুক্ত হয়ে যাচ্ছে শিল্পী হিসেবে, কিন্তু কাজ আমরা দিতে পারি না। কারণ অতগুলো চ্যানেল কোথায়, কতগুলো চ্যানেলই নেই। এখন তো অল্প চ্যানেল এসে কটা ছবি হচ্ছে। সেই জায়গা থেকে অনির্বাণকে আমি বলবো যে এটা নিয়ে এত ইনসিকিউর হওয়ার কিছু নেই। ও আমি কোথায় শুনছিলাম ঘটি বাটি চাটি মাটি কি সব বলেছে, ও সবই উঠিয়ে দেওয়া হবে। আমি বলেছি একটু ধৈর্য ধরো, 1 বছর মানে একটু অপেক্ষা সবাইকেই করতে হয়, আমাদেরও করতে হয়েছিল। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। তাই বলে কি আমি সরকারের কাছে ক্রাইবেবি হয়েছি যে আমাকে সরকার কাজ দিচ্ছে না, না কাজ বন্ধ করে দিচ্ছে? ইউ ক্যান বি আ ক্রাই বেবি। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার জীবন ফ্রিল্যান্সিং নিয়ে, আপনার যা প্রুফ করার আপনি করেছেন, তাহলে এত ইনসিকিউরিটি কেন? আর রুদ্রর কথায় আসি, আমি জানতাম না রুদ্র যে অন্তর্জামী, মন পড়তে পারে বুঝি, এটা আমার জানা ছিল না। রুদ্র খুব ভালো বন্ধু, আমরা একসাথে অনেক কাজ করেছি প্রথম থেকে। খুব ভালো নেতা, খুব ভালো নেতা, খুব ভালো অভিনেতা। আর ভোট ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা করাই উচিত নয়। যে আমার আমার ভোটটা, আমার মতটা কার কাছে যাবে, যে ভালো কাজ করবে তার কাছেই যাবে, নিশ্চয়ই যাবে। আমার শেষ প্রশ্ন, আমি জানি না শেষ কিনা, সেই প্রশ্নের উত্তর সূত্র ধরে আবার কোনো প্রশ্ন আসবে কিনা। আমি একটা কথা বলি, বলো। মানে আমার খুব জিজ্ঞাসা এই ব্যাপারে, মানে আমি জানতে চাই যে 2021 মানে 2021-এর পরেই 25-এ এসে মানুষ অনেক রকম স্পেকুলেশন করতে পারে নিজেদের মাথায়, কারণ তাদের মাথা, তাদের ভাবনা চিন্তার জায়গা, তারা করতেই পারে। আমার একটাই বক্তব্য যে হঠাৎ করে মানে আমার যাওয়া নিয়ে এতটা কেন হয়েছে হচ্ছে, মানে আমি গেছি বলে তো আমি কিন্তু 2021-এর পরে আমি দূরত্ব বজায় রেখেছিলাম। যে নির্দিষ্ট দলের কথা তুমি বলছিলে, যে যে দলে আমি জয়েন করেছিলাম,
সেটা আমার কাছে একটা ভুল ছিল, একটা ঐতিহাসিক ভুল ছিল। আমার জয়েন করাটা একটা আমি বলবো একটা অভিসন্ধির মারপথ হয়েছিল। আমি এই আচ্ছা। কথাটা ইউজ করছি, অভিসন্ধি। জয়েন করার একটা একটা এমন পরিকল্পনা মাফিক হয়েছিল ইত্যাদি ইত্যাদি, সেটাও কিন্তু একটা একটা কনস্পিরেসি ছিল, আর একটা পলিটিক্যাল তার একটা অ্যাঙ্গেল আছে। আমরা জয়েন করেছিলাম 18ই জুলাই, আর 21শে জুলাইকে ভাঙানোর জন্য সেটা করা হয়েছিল। সেটা একটা বিভাজনের রাজনীতি করার জন্যই করা হয়েছিল। আমি বেশি কথা বলতে চাই না, তাহলে বুঝে নিন তাহলে কোথায় দোষটা। এবার এই যে এমনি কথা হচ্ছে, শ্রাবন্তী 2 বছর মানে আমার মনে হয় 21-22-এর পরে ও তো নির্বাচন লড়েছিল, তারপর হুম ছেড়ে হুম দিয়েছিল। হুম কাজেই হুম শ্রাবন্তীর বিষয়ে বলতে পারবো না। রিমঝিম আমার সাথে আমরা দুজন একসাথে কাজ করেছিলাম, আমরা করিমপুরে গেছি। আমরা যে আজকে বেঁচে আছি সেটা ভগবানের দয়া। এটা আমি এত বড় কথা বলতে পারছি কারণ আমি সেরকম আমরা সেই পরিস্থিতির মাধ্যমে এসেছি করিমপুর থেকে। আর যেখানে আমার মনে হয়েছিল যে যে দলের সেখানে পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই দল সবসময় খুব ক্যালাস নিজের আহ, কর্মীদের ব্যাপারে। তো কাজে সেই দল যখন ক্যালাস নিজের কর্মীদের ব্যাপারে, যখন নিজেকে দেখে নিতে হবে, সেই ওই জায়গা থেকে মব ঠেলে আমরা রীতিমতো কিভাবে বেরিয়েছিলাম, কিভাবে একজন তখনকার কাউন্সিলরকে আমরা হাতে করে তুলে নিয়ে রীতিমতন গাড়িতে বসিয়ে আহ, আমরা গাড়ি নিয়ে মানে রওনা হয়েছিলাম কলকাতার পথে, আমরাই জানি কিভাবে এসেছিলাম। সুতরাং রাজনীতি খুব একটা সহজ বিষয় তো নয়, না। সুতরাং সেটা নিয়ে ছেলে খেলার কথা বলারও উচিত নয়। হুম। আম, ভালো লাগে সমাজ মাধ্যমে অনেক কথা বলতে, ভালো লাগে যারা মাঠে ঘাটে সত্যিকারের মানুষরা কাজ করছেন তাদের কথা বলবো, যে দলেরই হোক না কেন নিজেদের মধ্যে কোন্দল না করাই ভালো। কারণ আলটিমেটলি মানে যখন যদি নীতি হয়, রাজার নীতি যদি ঠিক থাকে, হুম। তাহলে সেই নীতিতে আমার মনে হয় রাজ্যের কল্যাণ হবে। হ্যাঁ, আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছিলাম, সামনে প্যারেন্টস ডে, তুমি একজন মা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজন প্রত্যেক, পেরেন্ট। একদম একদমই প্যারেন্ট। তো আমি একজন প্যারেন্ট, আমি হুম প্যারেন্ট, মা বাবা আলাদা করে হুম হুম, ওই বিভাজনের মধ্যে আমি যাই না। আমি জানি যে আমার সব রকম কাজ একজন ঠিক। হিউম্যান বিং হিসেবে যতটা হুম। কেপাবিলিটি আছে সেটা করার জায়গা থেকে আমি করব। আর মানে সেটা যদি আমাকে মানে দুজনের কাজ চারজনের কাজ করতে হয়, আর যদি হাফ কাজ করে আমার যদি সাপোর্ট সিস্টেম সেরকম থাকে, তাহলে সেটা আমার থেকে ব্লেসড কেউ হতে পারে না। একদম। সামনে প্যারেন্টস ডে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এখন অধিকাংশ বাচ্চার হাতে মোবাইল, তারা রিলস বানাচ্ছে, তাদের বাবা মায়েরাও কিন্তু সেই রিলসটাতে মানে তারা যে রিলস গুলো বানাচ্ছে সেখানে বাচ্চাদের নিয়ে নিচ্ছে, বাচ্চারা হাসছে কাঁদছে সবকিছুই তারা ক্যামেরা বন্দি করছে, এবং নিজেরাও যখন কিছু করছে বাচ্চাকে ইনভলভ করছে। এটাতে কি বাচ্চাগুলোর মনে কোনো প্রভাব পড়ে না, বা কেরিয়ার, তাদের তো শুরু, তারা কেরিয়ারটা বোঝেই না সবার আগে, কিন্তু কোথাও গিয়ে মানে ওটার উপর বশবর্তী হয়ে পড়ছে, মানে কি এটা হচ্ছে কিছু ব্যাপারটা করার তুমি কি নেই, এটা বলবে? যুগের দোষ। যুগের দোষ। কারণ দেখো আমাদের সময় তো কিছু ছিল না। মানে আমার প্রথম মোবাইল ছিল বোধহয় যেটা আমি 13 বছর বয়স থেকে নিজে রোজগার করা শুরু করি ব্রঞ্জে, মানে অনেক কোম্পানির মাধ্যমে, হুম যেখানে আমি সামার হলিডেজ এর মধ্যে আহ, একটা স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য আই ওয়ার্কড ফর মাই সেলফ। ওকে, তো সেটা আমার মনে হয় সেটা আমার পাওনা, সেটা আমার হুম নিজের ইয়ে, মানে আমার ওই বোকা বোকা ব্যাপার আমার এইসবগুলো নেই, যে আমার সেটা কিন্তু আমার নিজের জিনিস আমাকেই জোগাড় করে নিতে হুম হবে, হুম আমি কেন করবো না? আর সেটা কি বলতো, বাবা মারা তো থাকবেই। আমি এটা খুব ইম্পর্টেন্ট জায়গায় হুম বলছি, হুম মানে হুম যেটা অ্যাডোলেসেন্সে মানুষ যেরকম হুম হয়ে যায় আর কি, হুম যে হুম তুমি যে কথাটা বলছো যে এটা তো নিশ্চয়ই সব শিশুদের ক্ষেত্রে হচ্ছে না, মানে বাচ্চাদেরও তো একটা এজ গ্রুপ আছে, তারাও তো বাড়ছে। হুম 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 একটা টডলারকে নিয়ে যদি বাচ্চা বাবা মারা রিল করে সেটা দেখতে খুব ভালো লাগে। তারপর মানে শিশু, হুম। তারপরে মানে সেটা হচ্ছে কি রিলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ, সেটাও তো তুমি বিষয়টা কি একটা বিষয়টা কি, ব্যাপার, হ্যাঁ। বিষয়টা কি সেটা একটা ব্যাপার। তো সেইটা তো একটা মোহ, একটা মায়া। সেই মায়াটা আহ, মানে কাটানো ওভাবে কাটানো যায় বলে আমার মনে হয় না। সে নিজের থেকেই মোবাইলটা হাতে হাতে এখনকার দিনে, এখন মোবাইল তো সবার হাতে হাতেই আছে, তুমিও মোবাইল ছাড়া কাজ করতে পারবে না, আমিও কাজ করতে পারবো না। বাচ্চাদের একটা বয়সের পর মোবাইল দেওয়া উচিত। হুম হুম তার আগে ওই একটু খেলছে, বাবা মারা দিয়ে দেয় না, আমিও করেছি কিন্তু, যে মনে করো আমরা বড়রা আছি আর বাচ্চাটা একা আছে, আমি ওকে মোবাইল দিয়ে একটু ইনফরমেশনের মতো, যে হ্যাঁ তুমি এটা দেখতে পারো, ভালো একটা জিনিস আছে ওটা দেখতে পারো। আমরা খুব আমার
কেসটা একটু মানে কি বলে একটু অন্যরকম বলে আমরা ফুটবল নিয়ে কথা বলেছি, আমরা ক্রিকেট নিয়ে কথা হুম বলেছি, হুম এই ধরনের কাজ হচ্ছে। আমরা যেই যেটা গুড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি যেটা ভালো দিকটা সেটাকে দেখার চেষ্টা করেছি। সেই ভালো দিকটা যদি দেখতে পারা যায় তাহলে তো আমার মোবাইল একটা গ্যাজেটের উপর তো কোনো হুম মান হুম অভিমান হুম করা উচিত নয়। তাই না? মানে ওটা কেন চলে আসছে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে? কিন্তু হ্যাঁ, কয়েকটা জিনিসে যেরকম কন্ট্রোলটা ভীষণ দরকার। হুম যে কতটুকু দেখবে তোমার চোখটা খারাপ হতে পারে। আমরা টিভির সামনে বসে আমাদের বাবা-মারা বলত যে, "অত কাছ থেকে দেখিস হুম না, চোখ হুম খারাপ হয়।" আমি করতাম তো, তাই জন্য চোখ খারাপ আমার। আমি বসে দেখতাম। সামনে বাচ্চারা বসে যে দেখতে সব হবে। কথা কি শুনবে তা তো নয়। না ঠিক তাই। মা-বাবা হিসেবে বোঝাতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। আর এখনকার দিনে সব নিউক্লিয়ার ফ্যামিলি যেহেতু হুম সবাই ভীষণ ছাড়া। তারা হুম স্কুলে যাচ্ছে, স্কুলের একটা অন্য ডিসিপ্লিন। স্কুলে হুম গিয়ে অনেক স্ট্রাগলস থাকে বাচ্চাদের। সেটা হয়তো বোঝা যায় না। যখন মা-বাবারা আলোচনা করেন, তখন বুঝতে পারেন যে কি অ্যাকচুয়ালি তাদের মধ্যে দিয়ে অনেক কিছু আছে। একে অপরের বন্ধুর সাথে মনোমালিন্য হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, বুলিং হচ্ছে। আম আ কিছু ক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে প্রবলেম হচ্ছে। একদম একদম। তো এইগুলোকে কেটার করা আমার মনে হয় বেশি দরকার প্যারেন্ট হিসেবে। তাহলেই বোধহয় আমি যতটুকু আপাতত প্যারেন্ট হতে পেরেছি, আরেকটু বেটার প্যারেন্ট হতে পারবো। আমি কেটার করার চেষ্টা করছি। সক্রিয় রাজনীতিতে পাবো, অভিনয় চলছে, চলবে চিরকাল, এত বছর, 25 বছরের জার্নি, সঙ্গে সঙ্গে সক্রিয় রাজনীতি, সঙ্গে কিন্তু আমাদের রায়ানও রয়েছে, তাই তো? রায়ান। রিয়ান, সরি, রিয়ানও রয়েছে। সবটা ম্যানেজ করবে কিভাবে, কিছু ভেবেছো? রিয়ানের এখন বয়স ১২ বছর। হ্যাঁ আর এখন আর্লি অ্যাডোলেসেন্স। ও যে যাতে মন দিয়ে পড়াশোনাটা করে সেটা আমি চাইবো। ঠিক তাই। কারণ আজকের দিনে টিকে থাকতে গেলে সবথেকে বড় কথা হচ্ছে নলেজ। আর সেই নলেজটা এখন যেই ধরনের পড়াশোনার মাধ্যম হুম দিয়ে হুম পাওয়া হুম যায়, হুম শুধুমাত্র মানে টেক্সচুয়াল নলেজ এর হুম কথা আমি হুম হুম বলছি হুম না। হুম আম একটা মানে এখন যত কম্পিটিটিভ এক্সামস আছে তাতে কিন্তু মেক্সিমাম তোমার আইকিউ চেক করা হয়। তো হুম হুম। সুতরাং সেটা আমি চাইবো যে ওভারঅল ওর গ্রোথ হোক। আর সেটা ম্যানেজ কি করবো যেভাবে ম্যানেজ করে এসেছি এখন এতদিন ধরে। মানে যদি সক্রিয় রাজনীতি মানে হচ্ছে তাহলে একটা দিকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক, ওই জন্যই আমি হ্যাঁ, প্রশ্ন স্যাক্রিফাইস করছিলাম। করতে হবে। সেটা পরিবার কোনদিনও সেটা হতে পারে না। না। সেটা তোমার অভিনয় এবং আম তোমার সক্রিয় রাজনীতির জন্য যদি মনে করো প্রচার, হুম যদি হুম একজন হুম। মানুষের জন্য প্রচারে তুমি যাও, সেটাও সক্রিয়ভাবে তুমি রাজনীতি মানে তুমি সমর্থন হিসেবে গেলে, সমর্থক হিসেবে গেলে। তো সেই জায়গা থেকে সেই সময়টাকে বার করাটা খুব দরকার। আমার মনে হয় যে প্রত্যেকজনই হয়তো চায় যে আম তাদের দিনগুলো ৩০ ঘন্টাতে হোক। হুম হুম। কিন্তু ৩০ ঘন্টার মতন কাজ করতে হয়। প্রত্যেকটা মানুষকে এমনিতেও করতে হয়। সেটা আমার মনে হয় যে ব্যালেন্স করার উপরে। সব শেষ প্রশ্ন, হুম। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখো? আমি তো চাইলে নিজে আইনস্টাইন হওয়ারও স্বপ্ন দেখতে পারি। ঠিক তাই। হুম। কিন্তু সেটা আ সেটা সেটা ডিপেন্ড করে যে তুমি কি ভাবছো অ্যাকচুয়ালি। আমার সেরকম ভাবনা চিন্তা নেই। অল দ্য বেস্ট, ভীষণ ভালো থেকো। দারুণ একটা আড্ডা হলো, ওই যে বললাম ওটাই সব শেষ প্রশ্ন হবে কিনা জানি না, আবার কিন্তু প্রশ্ন আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। আরেকটা কথা বলি, বলো। মানুষ হিসেবে তো আম বয়সটাও খুব ইম্পোর্টেন্ট। যেখানে হুম ভার্সনস গুলো আলাদা হুম হতে হুম থাকে, হুম আরো বেশি তুমি হুম। জানতে থাকো। অনেক বেশি যে আমি ২০ বছরে যেটা করেছিলাম সেটা নিশ্চয়ই ৪০ বছরে করব না। তাতে আমি আ বলতে আমার ওই দ্বিধা নেই যে হ্যাঁ, ওই বয়সটাকে মাথায় রেখে যে অভিনেত্রীদের বা নায়িকাদের এরকম বয়স হলে হুম এই হুম হয় না, ওই হুম হয় না। হুম এগুলো আমি সব শুনেছি। এগুলো আমার মনে হয় মিথ। একবার আমাকে বলা হয়েছিল যে যাত্রায় করলে তোমার গলা ভেঙে যাবে। হুম তুমি করতে পারবে না। আমি যাত্রায় আমার মনে আছে ৯৯ টা পালা করেছিলাম। হুম কাকলি দি, অনলদা এসেছিলেন হুম হুম দেখতে। হুম। ২০১১ তেই করেছিলাম। আর খুব সাকসেসফুল যাত্রা। কিন্তু ফিরে এসেই আবার টেলিভিশনে কাজ করি আর মুখ্য চরিত্রে কাজ করি। মানে যেই প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এর কাজ হয় হুম আমাদের হুম এখানে। হুম। তো সেরকম তো কোনো অসুবিধা তো হয়নি। আমি এটা জাস্ট এমনি বললাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো একদম। মাচ। তুমি খুব ভালো থেকো। তুমিও। তুমি ভালো থেকো। তোমার চোখের অপারেশন ভালো করে হোক। হুম? হুম। অ্যান্ড অল দ্য বেস্ট। অল দ্য অল দ্য বেস্ট। বেস্ট, টু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।